সবাই এক ধ্যানে তাকাবেন, ঠিক আছে? সবার মাথা দেখতে চাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারের সাথে পরিচিত হব। কার সাথে? অ্যাড ম্যানেজারের সাথে পরিচিত হব। অলরেডি আমরা মেটা বিজনেস সুইটের সাথে পরিচিত, তাই নয় কি? তারপরে আমরা আজকে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব না বুঝে বুঝে। না বুঝে বুঝে আমরা কি করব? একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব। তারপরে আমরা ক্যাম্পেইনটাকে বিশ্লেষণ করব। ওকে, তো চলেন। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য যেন কি করা লাগবে? সাবিনা ইসলাম মিম বলেন। আমরা বিজনেস ম্যানেজারে মেটা বিজনেস সুইটে যেতে চাই, তাহলে কি লিখতে হবে? ব্রাউজারে গিয়ে আমি কি লিখব বলেন? আমি যাকে জিজ্ঞাসা করছি সে অ্যান্সার দেবে, বাকিরা চুপচাপ বলেন। থ্যাংক ইউ। তারপর শামীম, বিজনেস, আচ্ছা বিজনেস, তারপর ফেসবুক, আচ্ছা ভেরি গুড। তারপর সাকিব, আচ্ছা মেটা বিজনেস সুইট লিখলে আমাদেরকে নিয়ে যাবে, তাই না? আচ্ছা, সহজ একটা কথা আপনারা কেউ মনে রাখতে পারেন নাই, তাহলে ইন্টারন্যাশনালটা আউট হবেন কেমনি? আমি আপনারা তাহলে জয়পুরহাট লেভেলের খেলোয়াড়ই এখনও মানে পাশ করতে পারেন নাই, ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় হইতে হবে না। সো এই জিনিসগুলো মনে রাখতে হবে। সিম্পলি আমরা কয়দিন আগেই এগুলো করছি, বাট ভুলে গেলে যাবে না তো। business.facebook.com মনে থাকবে? আমরা মেটা বিজনেস সুইটে ঢোকার জন্য business.facebook.com এটার উপরে এটা লিখে এন্টারের উপরে প্রেস করব, চলে আসছে। এখন যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ফুল ড্যাশবোর্ড, আমরা যে ড্যাশবোর্ডটা এখন দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটা এই সম্পূর্ণটাই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের হোম। এখানে যেটা সিলেক্ট হয়ে আছে সেটার হোম, তাই নয় কি? ওকে, আমরা এখান থেকে কোনো কিছু দেখব না। কোথায় যাব এখন? অ্যাডস ম্যানেজারে যাব। আমরা সরাসরি এখানে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এইখানে অ্যাডস ম্যানেজার দেখতে পাচ্ছি। আরেকটা জায়গা থেকে যাওয়া যায়, সেটা হচ্ছে কোথা থেকে? অল টুলস। তো যেটা আপনার ভালো লাগে, যে জায়গা থেকে ভালো লাগে সেখান থেকে যাবেন। তবে আমি রিকমেন্ড করি অল টুলসে যাবেন। অল টুলসে যাওয়ার পরে অ্যাডস ম্যানেজার। আপনি চাইলে এইখান থেকেও যাইতে পারেন। এই যে অ্যাডস ম্যানেজারের উপরে ক্লিক করেন, এই যে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাড রিপোর্টিং। আমরা এখান থেকে সরাসরি যাব অল টুলস। এখান থেকে কোথায় ক্লিক করব? অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব। আমাদেরকে কোথায় নিয়ে আসলো স্যার? অ্যাড ম্যানেজারে আমাদেরকে নিয়ে চলে আসলো। অ্যাড ম্যানেজারের এই জায়গাতে এসে আমরা ডান সাইডে কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখেন, ডান সাইডে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে একটা হচ্ছে কোনটা? অ্যাকাউন্ট ওভারভিউ। প্রতিদিনই কি আমাদের হটকি সেট করা লাগে? থাকে না এখানে, কেন জানি। এটা থাকতেছে না। আচ্ছা, টাস্ক বার থেকে এগুলোকে সরাই দেই, দেখি। থাকে না, নিচে না থাকুক। ক্রোমের জন্য না, এটা ডেস্কটপের। ক্রোমের তো এক্সটেনশন হয়। আচ্ছা দেখেন, যাই হোক, আমরা এখন এই সাইডে যদি আমরা এখন ক্লিক করি, দেখেন ডান সাইডে
আমরা অন্য একটা বাটন এখানে হটকি সেট করে দেই। হোম। শিফট পি। ওকে, দেখেন আমরা দিলাম এখানে। ওকে, দেখেন আমরা যদি এখানে আসি, আসার পরে যদি আমরা দেখি, এই যে দেখেন কিছু জিনিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এক, অ্যাকাউন্ট ওভারভিউ। আপনি আপনার অ্যাকাউন্ট ওভারভিউতে এসে মোটামুটিভাবে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখতে পাবেন, কোনো বিলিং টিলিং বাকি আছে নাকি নাই, সব কিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। তারপরে আর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যাম্পেইন। মূলত আমরা এই জায়গা থেকেই একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস রিপোর্টিং, তার মানে অ্যাডের রিপোর্ট অ্যানালিটিক্যাল রিপোর্ট, কতগুলো কি আসতেছে না আসতেছে, কেমন পারফরমেন্স করতেছে, সব কিছু আমরা এই জায়গা থেকে দেখব। এখানে আমরা আমাদের অডিয়েন্সটাকে দেখতে পাবো। বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, আমরা এই জায়গা থেকে ফেসবুককে কার্ড অ্যাড করে টাকা পয়সা দেব অ্যাড রান করার সময়। অ্যাডভার্টাইজিংয়ের বিভিন্ন ধরনের সেটিংস আছে এখানে। ইভেন্ট ম্যানেজার, এটা নতুন একটা টার্ম আসছে। ইভেন্ট ম্যানেজার বলতে আমরা ওই যে পিক্সেল সেট আপ করে বিভিন্ন ধরনের ইভেন্টকে পাস করব, সেটা এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে আর কি এখানে কিছু বিষয় আছে। তো চলেন আমরা একটা একটা করে বিষয়গুলোকে দেখি। ওকে, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ওভারভিউতে চলে যাই। এই জায়গায় এসে দেখেন আমাদের অ্যাকাউন্টের অর্গানিক স্টোর ফর আর্থ অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম। তো অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো। গেট সেট আপ টু রান অ্যাড, তাহলে আমাদের এখানে কন্টিনিউ করতে বলতেছে। পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। তারপরে ক্রিয়েট ফেসবুক পেজ, এই জায়গা থেকে আমরা পেজ অলরেডি আছে আমাদের, আমরা কনফার্ম করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড ফোন নাম্বার, আমাদেরকে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, আমরা একটা ফোন নাম্বার এখানে অ্যাড করে দিই। সিলেক্ট কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আর প্রিফার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম 8217369998। নেক্সট, আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। আমাদের কাছে একটা আমরা কল দিয়ে বলবো। কোড দিবে আমাদের কনফার্মেশনের জন্য। কোডের জন্য আমরা অপেক্ষা করি। আমাদের এখানে কোড আসবে, আসলো না একটু তাড়াহুড়া করার কারণে, যাই হোক। এরপরে নিচের দিকে আসেন, এখানে হচ্ছে অপরচুনিটি স্কোর, ইউর অ্যাপ্লাইড অল রিকমেন্ড হুইচ আর প্রুভেন টু হেল্প ইমপ্রুভ পারফরমেন্স 100% করা আছে। অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট, আপনি অটোমেটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার ক্যাম্পেইনটাকে কী করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। এটাকে আপনি এখান থেকে আবার সেট করতে পারেন। যেমন ক্যাম্পেইন স্ট্রাকচারটা আপনি এই জায়গা থেকে সেট আপ করে দিতে পারেন। অটোমেটিক অ্যাডজাস্ট যদি আপনি করে দেন, ফেসবুক নিজে নিজেই কাজ করবে, এটাকে অটোমেটিক্যালি কী করে নেবে, ও অ্যাডজাস্ট করে নেবে। এরপরে দেখেন আপনি যদি ক্যাম্পেইন স্ট্রাকচার দেখতে চান, তাহলে এখানে যে অটোমেটিকটাকে আমরা আপাতত অফ করলাম, ম্যানুয়ালি থাকলো। এখন দেখেন এখানে ক্যাম্পেইন স্ট্রাকচার, অ্যাড সেট মে বি কম্বাইন অর অ্যাডস দ্যাট আর underperforming could be turned off. This may redistribute your budget, যেমন reduce auction overlap auto apply, এটা অন করতে পারেন আপনি। এখানে টার্ন অফ অ্যাড সেটটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে।
রিডিউস অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন, অটো অ্যাপ্লাই, কম্বাইন অ্যাড সেট, অডিয়েন্স অ্যান্ড বাজেট অটোমেটিক্যালি। তারপরে অডিয়েন্স আছে, অডিয়েন্সে এখানে দেখতে পাবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, শিডিউল এটা ডেইলি দিতে হবে, নোটিফিকেশান এগুলো আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে ক্রিয়েটিভ অ্যাড ফরম্যাট, এখানে আপনি কোন ধরনের অ্যাড ফরম্যাট ব্যবহার করবেন সে বিষয়গুলো এখানে আছে, যেমন অপটিমাইজ, অ্যাড ক্রিয়েটিভ, অটো অ্যাপ্লাই, এক্সপ্যান্ড ইমেজ, টার্ন অন মিউজিক। আর ডেলিভার অ্যান্ড এনগেজমেন্ট যদি আপনি চিন্তা করেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, ক্রিয়েট রিলস প্লেসমেন্ট, ম্যাক্সিমাইজ ল্যান্ডিং পেজ ভিউ, এ ধরনের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা কি করতে পারি, অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সো আমরা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট যদি করে দেই তাহলে ফেসবুক অডিয়েন্সের ডিমান্ডস অনুযায়ী নিয়ে যাবে। ফেসবুকের কাছে তো ডেটা আছে, আমাদের কাছে আছে, ফেসবুকের কাছে ডেটা আছে, ফেসবুক সে ডেটা অনুযায়ী নিয়ে যাবে। তো আমরা এই অ্যাডজাস্টমেন্টটাকে আপাতত অফ রাখবো, যেহেতু আমরা না বুঝে বুঝে কাজ করব এখন, তাই না? যেহেতু আমরা না বুঝে বুঝে কাজ করতেছি, সো এটা অফ থাক। তারপরে দেখেন নিচে আরও আছে, ইউ ক্যান নাও ভিউ মোর ব্রেকডাউন, আরও অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। কি দেখায় দেখি আমাদের, ওকে। তো মোটামুটিভাবে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে আছে। কোথায় পাইলাম এই অংশগুলো আমরা? অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে পাইলাম। তারপরে নিচে দেখেন ক্যাম্পেইন বলে আর একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তো আমরা যতগুলো ক্যাম্পেইন রান করব প্রত্যেকটা ক্যাম্পেইনের লিস্ট এই জায়গাটুকুতে দেখা যাবে। তো আমরা আপাতত আবার এই জায়গাতে দেখেন একদম টপে দেখেন আমার যতগুলো এই মেটা বিজনেস সুইটে আমার যতগুলো বিজনেস পোর্টফোলিও আছে, প্রত্যেকটা বিজনেস পোর্টফোলিওর জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টকে এখান থেকে সে দেখাবে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন রেজা খান একটা বিজনেস পোর্টফোলিও, এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটার নাম হচ্ছে অর্গানিক স্টোর ফর আর্থ অ্যাড অ্যাকাউন্ট। তারপর এফ কমার্সের আন্ডারে দেখেন যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে এর আন্ডারে আবার কি আছে, আর একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। রেজা ভিশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন রেজা ভিশন নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা এখান থেকে রেজা ভিশন এই অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা হোক, রেজাস ভিশন হতো, রেজা ভিশন লিখে দিস, তাই নয়? হোক, আমরা জাস্ট নাম দিছি একটা, প্র্যাকটিস পারপাস। কি পারপাস? প্র্যাকটিস পারপাস। এখন দেখেন এখানে আমরা রেজা ভিশন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন থাকবে আমরা সব ক্যাম্পেইনের লিস্ট কোথা থেকে দেখতে পারবো? এই জায়গা থেকে। আবার এই জায়গাতে আরও বেশ কিছু বিষয় আছে, দেখেন ক্যাম্পেইন, তার মানে এটা ক্যাম্পেইনের নাম থাকবে, ক্যাম্পেইনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এই জায়গা থেকে দেখতে পারবেন। আমি আরও একটু ভালো মতো দেখেন ক্যাম্পেইনের আন্ডারে, তাহলে রেজা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন থাকবে সে ক্যাম্পেইনের নামের লিস্টটা কোথায় দেখাবে? এই ঘরের নিচে, তাই নয়? এই নিচ বরাবর, এই ঘরের এই নিচ বরাবর সব জায়গায় দেখাবে আমার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে অন লেখা থাকবে, যদি ডিঅ্যাক্টিভ হয় মানে অফ হয়ে যায় তাহলে কি লেখা থাকবে? অফ লেখা থাকবে। তারপরে হচ্ছে অকশন, মোটামুটিভাবে ডেলিভারি, এটা আমরা পরে দেখি। অ্যাকশন, অ্যাকশনটা কি ধরনের অ্যাকশন নিচ্ছে, এইটা বিড স্ট্র্যাটেজিটা আমরা কি ব্যবহার করছি, আমাদের বাজেট কত সেটা দেখাবে, অ্যাট্রিবিউশন সেটিং, আমাদের এখানে রেজাল্ট দেখাবে, রেজাল্টগুলো আমরা বেশ তারপরে এখানে হচ্ছে রিচ দেখাবে। এরকম আরও বেশ কিছু টার্মোলজি আছে, দেখেন রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, সিপিআর, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ড, কবে শেষ হবে সেটা দেখাবে। আমরা চাইলে এই যে এগুলো এক একটা কলাম না এগুলা, আমরা চাইলে এই কলামগুলোকে কাস্টমাইজ করতে পারি, মানে কোনটা দেখতে চাই কোনটা দেখতে চাই না সেটা করতে পারি। সেটা হচ্ছে ব্রেকডাউন, এই জায়গাতে এসে দেখেন কি আছে, ডে, এজ, প্লেসমেন্ট, কান্ট্রি, তারপরে প্ল্যাটফর্ম, অনেক কিছু আছে। আবার কলাম পারফরমেন্স যদি আমরা ক্লিক করি
তাহলে হচ্ছে পারফরমেন্স অ্যান্ড ক্লিক আমরা যদি এটা দেই, দেখেন মোটামুটিভাবে কলামের ফ্রিকোয়েন্সি চলে আসছে, নতুন একটা টার্মোলজি, রিচের পরে ফ্রিকোয়েন্সি চলে আসছে, তারপরে কস্ট পার রেজাল্ট চলে আসছে। এরকমভাবে আপনি এনগেজমেন্ট যদি দেখতে চান তাহলে দেখেন পোস্টে কতজন রিয়াকশন দিছে, পোস্টে কতজন কমেন্ট করছে, পোস্ট কতজন সেভ করছে, পোস্ট কতজন শেয়ার করছে, লিঙ্কে কতজন ক্লিক করছে, ফেসবুকে কতজন লাইক করছে। দেখেন কি ব্যাপার নিচের এটা, হ্যাঁ দেখেন পোস্টে কতজন রিয়াকশন করছে, কমেন্ট করছে, সেভ করছে, শেয়ার করছে, লিঙ্কে ক্লিক করছে, ফেসবুকে কতগুলো লাইক আসছে, তারপরে হচ্ছে কস্ট পার লিঙ্কে ক্লিক করার কারণে কত টাকা ফেসবুক কেটে নিয়েছে। এই সব কিছু বিষয় আমরা দেখতে পাবো যখন আমরা এনগেজমেন্টের রেজাল্টটা দেখতে চাইবো ক্যাম্পেইনের। তারপরে দেখেন আরও বেশ কিছু আছে, পপুলার অ্যাড ডেলিভারি, তারপরে ভিডিও এনগেজমেন্ট। আমরা ভিডিও অ্যাড রান করার পরে এই ভিডিওর মধ্যে কতগুলো এনগেজমেন্ট আসছে সে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। যেমন ক্লিক করেন ভিডিও এনগেজমেন্ট, এখন দেখেন আমাদের ভিডিওটা তো মোটামুটি কত সেকেন্ড থাকে, কত সেকেন্ড থাকে, 1 মিনিট বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম থাকে না? তো ওই জিনিসটা বোঝাচ্ছে আমরা ভিডিও এনগেজমেন্টে যে আমাদের ভিডিওটা 2 সেকেন্ড বা তার বেশি কেউ দেখছে কিনা। কস্ট পার 2 সেকেন্ড, 2 সেকেন্ড যে ভিডিও দেখছে সেখানে আমার অ্যাড কস্টিংটা কত হয়েছে। 3 সেকেন্ড যে ভিডিও দেখছে 3 সেকেন্ডে কতটুকু কস্ট হয়েছে, থ্রু প্লে পুরোটাই দেখছে কিনা, কস্ট পার থ্রু প্লে। তো এই কয়েকটা বিষয় আমাদের ভিডিও এনগেজমেন্টে আমরা দেখতে পাই। দেখেন আমরা একটা ভিডিও ছেড়ে দিয়েও বুঝতে পারতেছি যে আমাদের ভিডিওটা সে কতক্ষণ দেখছে, তার দেখার উপরে আমাদের কতটুকু কস্ট হচ্ছে, সে রেজাল্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তারপরে হচ্ছে রিচ মানে কি, পৌঁছানো। তাহলে রিচ কাকে বলে মনে রাখবেন, যে কোনো ভাইবা কোয়েশ্চেনে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ রিচ। তাহলে কিছু টার্মোলজি আপনি পাচ্ছেন, লিখেন খাতায়, লিখেন রিচ। আমরা আজকে আলোচনা করব কিছু কমন ম্যাট্রিক্স, এগুলোকে আরেকটা নাম ডাকা হয় কেপিআই। কি বলা হয়? কেপিআই বলা হয়। দ্যাট মিন্স কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর বলা হয়। এর ভিতরে 1 নম্বরে হচ্ছে রিচ, 1 নম্বরে হচ্ছে রিচ, দ্য নাম্বার অফ ইউনিক ভিউ অফ এ পোস্ট অর অ্যাডস। দ্য নাম্বার অফ ইউনিক ভিউ মানে কি, সম্পূর্ণ নতুন একজন মানুষের সামনে যাবে, তাই না? তার মানে যতজন মানুষের কাছে পৌঁছাবে ইউনিকলি, সেটা হচ্ছে কি রিচ। এরপরে আরেকটা টার্ম আছে, এগুলো মাথায় রাখতে হবে আপনাদের, 2 নাম্বার, সেটা হচ্ছে ইমপ্রেশনটা কি জিনিস বলেন এখন? রিচ মানে তো সেভারাল টাইম ভিউ অফ আ পারসন, মানে একটা অ্যাড বা পোস্ট একজন ব্যক্তি বারবার দেখা, একবার পৌঁছানো। মানে আমি একটা অ্যাড রান করলাম, এটা একবার আপনি দেখলেন, এটা হচ্ছে রিচ। আপনি দ্বিতীয়বার যখন দেখবেন সেটা কি কাউন্ট হবে? তৃতীয়বার যখন দেখবেন ইমপ্রেশন। তার মানে ইমপ্রেশনটা হচ্ছে কি, যেমন দেখেন আমি যদি কোনো একটা দেখেন, এই যে
এই এই কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম না, এখানে একটা কি চলে আসলো, অ্যাড চলে আসলো। তাহলে এটা প্রথমবার আসলো, তাহলে এটা কি রিচ। এখন আমি এটাকে যদি পুনরায় আবার দেখি, আমি 2 নাম্বার বার দেখলাম, তাহলে এটা কি হয়ে গেল, ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশন কত হইল, ইমপ্রেশন 2, রিচ একবার, ইমপ্রেশন একবার, ঠিক আছে। রিচ একবার মানে প্রথমবার ভিউতে একবার রিচ কাউন্ট হবে, একবার ইমপ্রেশন কাউন্ট হবে। এরপর যতবার দেখব ততবার ইমপ্রেশন কাউন্ট হবে, ভিউ কাউন্ট হবে, সরি রিচ কাউন্ট হবে। কেন নয়, কারণ আমরা বলছি যতবার ইউনিক পার্সনের কাছে পৌঁছাবে সেটা হচ্ছে রিচ, আর ইমপ্রেশন একজন ব্যক্তির কাছে যতবার পৌঁছাবে, একজন ব্যক্তির কাছে যতবার পৌঁছাবে সেটা হচ্ছে ইমপ্রেশন। একজন ব্যক্তি যতবার দেখবে সেটা হচ্ছে, তাহলে আমার কোর্সের আজ আমি দেখলাম প্রথমবার রিচ করলো এবং আমি রিচ এবং ইমপ্রেশন এক এক কাউন্ট হয়ে গেল। এখন আবার আমার সামনে এটাই আসছে, তাহলে এখন বলেন তো এটা রিচ কত, রিচ 1, ইমপ্রেশন কত, আমি আবার দেখলাম, তাহলে কি হলো, ইমপ্রেশন 3, রিচ 1। তাহলে মাথায় রাখবেন, তাহলে আমরা কি বলতে পারি, ইমপ্রেশনটা হচ্ছে যে সেভারেল টাইম ভিউ অফ পোস্ট অর অ্যাডস। ক্লিয়ার? সেভারেল টাইম ভিউ মানে কি, একাধিকবার, তাই না? ঠিক আছে জয়, ওকে। ইমপ্রেশন গেল। এরপরে দেখেন আরেকটা টার্ম আপনারা পাইছেন, আমরা যদি দেখি এখান থেকে গিয়ে আমরা যদি এনগেজমেন্টের উপরে ক্লিক করি, কেন জানি নিচে যাইতে চায় না এটা। কস্ট পার লিঙ্ক ক্লিক, তাই না? আমরা এটা দেব হচ্ছে সিপিআর, কস্ট পার ক্লিক, সিপিআর। তাহলে এটা কি হচ্ছে, কস্ট পার রেজাল্ট, অথবা এটার নাম হতে পারে কস্ট পার লিঙ্ক, সিপিসি, কস্ট পার ক্লিক, এটা নাম হতে পারে সিপিসি, অথবা এটাকে এভাবে বলতে পারি সিপিসি, আর একটা নাম হতে পারে কস্ট পার ক্লিক, বলতে লিঙ্কের উপরে ক্লিক, তাই নয়? আচ্ছা, তো এটা আবার কাকে বলে এটুকু মাথায় রাখবেন। কস্ট পার ক্লিক বা সিপিসি, সিপিসি বের করার সূত্রটা কি এটা আপনারা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে কি, যে আমি এই যে অ্যাডটা দেখতেছি, এই যে অ্যাডটা দেখলাম কয়বার স্যার, কয়বার দেখলাম, 3 বার দেখলাম। আমি অ্যাডটাকে আবারও দেখলাম 4 বার দেখার পরে আমি এটার উপরে ক্লিক করলাম, তাহলে ইমপ্রেশন কত, 4। তাহলে নাম্বার অফ ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ করলে সিপিসি পাওয়া যায়। নাম্বার অফ, সূত্রটা লিখে নেন, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। নাম্বার অফ ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন ইন্টু 100%, মানে আমরা 100 দিয়ে কি করে দেব, এটাকে গুণ করে দেব। তো চলেন সূত্রটা আমরা একটু দেখে আসি।
কি লিখছে সিপিসি ইজ ইকুয়াল টু টোটাল কস্ট অফ ক্লিক, টোটাল নাম্বার অফ ক্লিক, দ্যাট মিনস দ্য ডিভাইডেশন। এখানে আমরা সিপিসির যে সূত্রটা সেটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি, এই যে সূত্র। ফর এক্সাম্পল ইফ ইউ স্পেন্ড, আচ্ছা সিপিসি কস্ট পার ক্লিক, টোটাল কস্ট অফ ইউর ক্লিক বাই দ্য টোটাল নাম্বার অফ ক্লিক। এটা হচ্ছে সিপিসির আর একটা জিনিস আমরা টার্মিনোলজি একটু মিস্টেক হয়ে গেছে স্যার। এটা সূত্র হবে হচ্ছে আমাদের, এটা সূত্র হবে হচ্ছে আর একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি আছে স্যার? ফ্রিকোয়েন্সি আর একটা টার্ম আছে সেটার জন্য। আর এটার সূত্রটা হচ্ছে আমাদের এই যে এটা, এই যে এটা সিপিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। যে টোটাল কস্ট অফ ক্লিক, মানে একটা ক্লিকের জন্য বা যতগুলা কস্ট হবে সেটাকে আমরা টোটাল নাম্বার অফ ক্লিক দ্বারা কি করব, ভাগ করলে যেটা পাওয়া যাবে। আর ফ্রিকোয়েন্সিটা, এই টার্মোলজিটা আমরা একটু দেখে আসি, চলেন এই টার্মোলজিটা আমরা একটু দেখে আসি। এখান থেকে আমরা আবার ব্রেকডাউন করি। এনগেজমেন্ট থেকে আমরা হচ্ছে পারফরমেন্স অ্যান্ড ক্লিক, এটার উপরে যদি ক্লিক করি তাহলে কি আসে দেখি। এই যে ফ্রিকোয়েন্সি বলে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? রিচের পরে ফ্রিকোয়েন্সি বলে একটা অপশন চলে আসছে, রিচের পরে ফ্রিকোয়েন্সি বলে একটা অপশন চলে আসছে। তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে কাউন্ট করতে পারি, চলেন গুগল মামাকে বলে দিবে। ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে এখানে, অ্যাড ফ্রিকোয়েন্সি ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইম এ ইউনিক ইউজার সি ইউর অ্যাড উইথ আ স্পেসিফিক টাইম ফ্রেম। মানে কি, যে আপনার এই অ্যাডটা অ্যাভারেজ নাম্বার মানুষ যারা ভিউ করছে, ইউনিকভাবে ভিউ করছে, সেই সংখ্যাটা এখানে আমরা এখানে ফর্মুলাটাকে বলতে পারি। তাহলে কি, টোটাল ইমপ্রেশন ডিভাইড বাই টোটাল রিচ, এটা দিয়ে আমরা ভাগ করতে পারি। ইমপ্রেশনকে আমরা রিচ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। মাথায় থাকবে? ওকে, তো এই টার্মোলজিগুলো এগুলো হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। এগুলা কি, আরো কিছু আছে যেমন রয়েস। কি আছে? রয় মানে কি, রিটার্ন অফ ইনভেস্ট। এটারও একটা ফর্মুলা আছে, এটা পরে আমরা দেখতেছি। নাম্বার 6 আর একটা আছে হচ্ছে রোজ, দ্যাট মিন রিটার্ন অফ অ্যাড স্পেন্ট। আমরা অ্যাডের এগেইনস্টে যেটা খরচ করব সেটার এগেইনস্টে আমাদের কি পরিমাণে লাভ আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলবো হচ্ছে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। তো চলেন আমরা রয়টাকে একটু জেনে আসি। রয়, রিটার্ন অফ ইনভেস্ট, ফর্মুলা ইজ রয় ইজ ইকুয়াল টু হচ্ছে নেট প্রফিট ডিভাইড বাই হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের রয়ের সূত্র, এগুলো মাথায় রাখবেন। নেট প্রফিট মানে আপনার মূল যে পরিমাণে লাভ হয়েছে সেই জিনিসগুলা, এগুলা কিন্তু বুঝে বুঝে রাখতে হবে স্যার, বুঝছেন? রয়, নেট প্রফিট কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু 100। এখানে একটা এক্সাম্পল দিছে, দেখেন যে নেট প্রফিটটা কি জিনিস সেটা আপনাকে আগে বুঝতে হবে।
দিস ইজ দ্য প্রফিট আর্নড ফ্রম দ্য ইনভেস্টমেন্ট আফটার ডিডাক্টিং অল এক্সপেন্সেস ইনক্লুড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট অ্যান্ড এনি অনগোয়িং এক্সপেন্সেস। দিস ইজ দ্য প্রফিট আর্নড ফ্রম দ্য ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট করার পরে যেটা লাভ হয়ে আসছে সব খরচাপাতি বাদ দিয়ে, সেটা হচ্ছে আপনার কি নেট প্রফিট। আর কস্ট অফ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইনিশিয়ালি ইনভেস্টেড অর স্পেন্ড অন দ্য প্রজেক্ট অর ভেঞ্চার। আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে যে পরিমাণে বা একটা প্রোডাক্ট করতে গিয়ে যে পরিমাণে কস্টিং করি, এখন ধরেন এই মোবাইলটা আমি তৈরি করলাম, তাই না? তৈরি করতে এটার খরচ হয়েছে 8 টাকা, এটার ক্যারিং খরচ ধরেন 1 টাকা, তাই না? তারপরে আমি এটাকে যে দোকানে রাখবো সেটার একটা কস্টিং আছে 1 মাস বাবদ, যদি 1 মাস থাকে 1 মাস বাবদ একটা কস্টিং আছে না? তাহলে সেটার ভাড়া ধরেন ওখান থেকে 50 পয়সা, তাহলে কত হলো? 9 টাকা 50 পয়সা। এখন এটাকে সেলস করার জন্য আমার একটা সেলস টিম দোকানে কাজ করতেছে, তাদেরও মাসিক বেতন আমার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এখন ধরেন তাদের মাসিক বেতন দিতে গিয়ে আমার এখানে আরও কিছু কস্টিং অ্যাড করতে হলে সে কস্টিংটাও কোথায় যোগ হবে? এই ফোনের দামের সাথে যোগ হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার? ওকে, তো এটা হচ্ছে আমাদের টোটাল। এরপরে মার্কেটিং কস্ট আছে, অ্যাড ট্যাড রান করবো, সে কস্টিংটাও এর প্রাইজের সাথে যুক্ত করে দিয়ে আমি সেটাকে কি বলবো? ইনভেস্ট, টোটাল কস্ট অফ ইনভেস্ট। এরপরে আমার একটা মার্জিন, প্রফিট মার্জিন রাখতে হবে না? প্রফিট মার্জিন রাখতে হবে না? এখন সব কস্টিংয়ের জন্য আমার ধরেন 14 টাকা খরচ হবে, এখন তো আমার 2 টাকা লাভ করতে হবে, তাই আমি এটার দাম দেখালাম 16 টাকা। তাহলে আমার নেট প্রফিট থাকলো কত? জয়, নেট প্রফিট কয় টাকা থাকলো? আমার সব কস্টিং এর জন্য আমি এর লাগাইলাম 14 টাকা দাম, তাই নয়? আর আমি এটাকে বিক্রি করতেছি 16 টাকায়, তাহলে আমার 2 টাকা নেট প্রফিট না? যাই হোক, সমস্যা নাই। এরপরে দেখেন এখানে ওই কথাটাই বলতেছে যে ইফ অ্যান ইনভেস্টমেন্ট কত ডলার, কত টাকা, এত টাকা জেনারেট করে, নেট প্রফিট কত টাকা? 200 টাকা, দ্য রোই উড বি 20%। তাহলে রোইটা কত পার্সেন্ট হবে? এখন ধরো কোনো একটা ইনভেস্টমেন্ট 1000 টাকা ইনকাম করে দিল, এখন ইফ অ্যান ইনভেস্টমেন্ট অফ 1000 জেনারেটস এ নেট প্রফিট কত? 200। যে 1000 টাকার একটা ইনভেস্টমেন্ট যদি আমার 200 টাকা লাভ এনে দেয়, তাহলে রয়টা কিভাবে বের করবো আমরা? আমার টোটাল লাভ ডিভাইড বাই হচ্ছে আমার টোটাল ইনভেস্ট কস্টিং ইন্টু 100, তাহলে বের হয়ে আসবে কি? পার্সেন্টেজে চলে আসবে। তাহলে রয় সবসময় পার্সেন্টেজে হয়, মাথায় রাখবেন। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ব্যবসাতে 10,000 টাকা খাটাইলাম, 2,000 টাকা আমার লাভ হয়েছে। তো 10,000-এ 2,000 টাকা আমার লাভ, লাভটা হচ্ছে নেট প্রফিট। এখন এটার পার্সেন্টেজ আমি কত পার্সেন্ট লাভ করলাম, রয় কত পার্সেন্ট আমার রয় হইল, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট দ্বারা যেটা আপনার নেট প্রফিট হয়েছে সেটাকে ভাগ করবেন। যেমন আমি যদি বলি সাপোজ I have invested 20k টাকা on my business and I have earned বা আমি যদি বলতে পারি যে এখানে এরকম যে হাবিবা invested 20k টাকা on her clothing business and she has earned 4k টাকা against her investment.
নাও ফাইন্ড আউট দ্য রয় অফ হাবিবা। বের করেন। তাহলে রয়টা কিভাবে বের করবো আমরা? তাহলে টোটাল ইনভেস্ট কত? 20K। তাহলে আমরা রয় লিখবো, রয় ইজ ইকুয়াল টু নিট প্রফিট কত তার? 4K, 4000 ডিভাইড বাই কত? 20,000, তাই নয়? ইন্টু হচ্ছে 100। কত পার্সেন্ট লাভ করলো সে? 20% লাভ করলো, তাই নয়? তাহলে আমরা এটাকে গিয়ে যদি ছেড়ে দেই ক্যালকুলেটরে, কত আসলো? 20। কত পার্সেন্ট সে পাইবে? 20% সে লাভ করলো। এখন অ্যামাউন্টটাকে চেঞ্জ করি আমরা, বাই এনি চান্স ধরেন এটা করে দিলাম, 6000 লাভ করলো। এখন আপনি দেন 30%। যদি বলি সে 7000 করছে, 7000 করছে, 35%। যদি বলি যে সে 15000 কামাই করছে, 75%। যদি বলি 19000 করছে, 95%, তাই নয় কি? যদি বলি 11000, 55%। যদি বলি যে 20,000 টাকা ইনভেস্ট করে সে 30,000 টাকা কামাই করছে, 150% প্রফিট মার্জিন। এটা সম্ভব? এটা বাংলাদেশেই সম্ভব। হ্যাঁ, এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনাদের জয়পুরহাটে মাছের যে দাম, 200 টাকার নিচে কোনো মাছ নেই, 240 টাকার নিচে মাছের কোনো কেজি নাই। আমাদের দিনাজপুরে ভাই এত জিনিসপত্রের দাম নয়। হ্যাঁ, এরপরে খেয়াল করেন একটু স্যার, আমাদের ক্যাম্পেইন তৈরি করার আগে টার্মোলজিগুলো একটু দেখে নেই। তারপরে আরেকটা বিষয় আমাদের এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে রোস। তাহলে রোস এটার ফর্মুলাটাও আমাদেরকে জানতে হবে। আর কি আছে স্যার? সিটিআর, ক্লিক থ্রু রেট। রোস ফর্মুলা। রোস ফর্মুলা কি? রোস দ্যাট মিন্স রিটার্ন অফ the return on ad spent ফর্মুলা রেভিনিউ ফ্রম অ্যাডস কস্ট অফ অ্যাড। ফর্মুলাটা মনে রাখবেন। আমি অ্যাড থেকে যেটা লাভ করব ওইটাকে অ্যাড কস্ট দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? রোস বলবো। এই যে এগুলো পড়তে হবে, বুঝছেন? এগুলা পরীক্ষাতে আসবে। আপনারা এই যে কোর্সটা কমপ্লিট করবেন, ভালো মতো ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, শেখার পরে আপনারা NSDA লেভেল 3 এক্সাম দেবেন। এখানে আমাদের ইলার্নিংয়ের হেড অফিসে যেয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে দিতে পারেন, সমস্যা নাই। NSDA সার্টিফাইড হতে পারলে ভালো জব অপরচুনিটি তৈরি হতে পারে। আজকেও কি কঠিন লাগে ক্লাস? আজকে মজা পাওয়া যাচ্ছে? আজকে পড়লেই পাস নাকি? থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটাই যাব আমরা। ওকে, রেভিনিউ। তারপরে আছে কি আর একটা স্যার আমাদের 7 নম্বরে সিটিআর। এগুলোর সাথে পরিচিত হইতে হবে। সেটা হচ্ছে কি? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট ইকুয়াল টু, এটা হচ্ছে ক্লিক ডিভাইড বাই হচ্ছে ইমপ্রেশন ইন্টু হচ্ছে 100%, ইন্টু কত?
100। তাহলে ক্লিক থ্রু রেটের যে ফর্মুলা আমরা পড়লাম, এই ফর্মুলাটাও আপনারা এখন পড়ে নেন। দেখেন, আমরা যদি গুগল মামাকে বলি, মাম্মা বলে দাও এটার ফর্মুলা, ক্লিক থ্রু রেট এই যে ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন, ক্লিক ডিভাইড বাই ইমপ্রেশন ইনটু হচ্ছে কি 100%। এখন ধরেন আমি যে এই যে কোর্সের উপরে ক্লিক করছি, আমার ইমপ্রেশন কয়টা? আমার ইমপ্রেশন হচ্ছে, ধরেন আমার ক্লিক নাম্বার হচ্ছে একটা, আমার ক্লিক কয়টা নাম্বার? একবার ক্লিক করলাম, ডিভাইড বাই 4 বার দেখলাম, ইনটু 100। তাহলে আমার কত পার্সেন্ট এটা দেখি, আমার ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট? কত পার্সেন্ট স্যার? 25%। এখন আমি এই অ্যাডটাকে দেখলাম হচ্ছে, ধরেন আমি অ্যাডটাকে দেখলাম ধরেন হচ্ছে 17 বার, একবার ক্লিক করলাম, ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট? কিন্তু নর্মালি একটা অ্যাড একজন মানুষ কত বার দেখে? 10 বার 12 বার দেখার পরেই বলতো ওই অ্যাডের উপরে ক্লিক করে। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে ফার্স্ট চান্সে আমাদের ক্লিকের সম্ভাবনা আছে। ফার্স্ট চান্সে আমাদের ক্লিকের কি আছে স্যার? সম্ভাবনা আছে। ওকে 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 স্যার। তারপরে মোটামুটিভাবে আমাদের এইগুলোই হচ্ছে টার্মিনোলজি। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। রিচ, ইমপ্রেশন, সিপিআর, ফ্রিকোয়েন্সি, তারপরে রয়, রোজ, সিটিআর, আরও বেশ কিছু জিনিস আমাদের চলে আসবে সামনে, যখন আসবে তখন আমরা দেখব। তো চলেন আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন তৈরি করি। ওকে, তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে দেখেন। ক্যাম্পেইন তৈরি করার জন্য দেখেন, এই যে এখানে ক্যাম্পেইন লেখা আছে, আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে আছি। এই জায়গায় এসে দেখেন ক্রিয়েট বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আবার একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন, ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্টেড আছে কিনা এটা আগে খেয়াল করবেন। তাহলে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড রান করতে চাই ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্টেড আছে কি না এটা অ্যাট ফার্স্ট আমাকে এনশিওর হইতে হবে। তাহলে দেখেন তো আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট, আমরা রেজার্ভেশন এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড রান করতে চাই, এটা সিলেক্টেড। কারণ আপনার অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যদি অ্যাপ কমার্স দিয়ে মন চায়, অ্যাপ কমার্স দিয়ে যদি আপনার রেজা খান দিয়ে এই যে অর্গানিক স্টোর ফর আর্থ অ্যাড অ্যাকাউন্ট, এটার জন্য আপনি করতে পারেন। তো আমরা রেজার্ভেশনকে দিয়ে করবে জন্য রেজার্ভেশনের অ্যাড অ্যাকাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে রেখেছি। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন তৈরি করব। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট। এখন দেখেন অ্যাকাউন্ট ইনফো নিডেড বলতেছে, আমাদের অ্যাকাউন্ট ওভারভিউতে গিয়ে বিলিং মেথডটা অ্যাড করতে বলতেছে। কি অ্যাড করতে বলতেছে? বিলিং মেথড। আমরা আপাতত দেব না, তো এটা দেখারও দরকার নাই। এখানে আসার পরে দেখেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে আসছি। আসার পরে আমাদের এখানে বলতেছে চুজ এ বাইং টাইপ। তাহলে আমরা এখানে একটা টার্ম পাইলাম বাইং টাইপ। বাইং টাইপটা কি আমরা আপাতত বুঝতেছি না বাইং টাইপটা কি। তবে মনে রাখেন বাইং টাইপ দুই ধরনের, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। লিখে ফেলেন বাইং টাইপ। তাহলে বাইং টাইপ কয় ধরনের? দুই ধরনের। এই যে দেখেন ড্রপ ডাউনের উপরে ক্লিক করলে একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। দ্রুত জয় আমাদের কয়েকটা ছবি তুলো ক্লাসের, আর একটা ভিডিও করবা 2 মিনিটের। ও ক্যাপ্টেন আশিক,
দুইটা ফার্স্ট ক্যাপ্টেন তো আমাদের আপু। ক্যাপ্টেন আমাদের আমরা। আচ্ছা, আপনাদের লেখা হয়েছে? তাহলে প্রথমত আমাদের বুঝতে হবে বাইং টাইপ। বাইং টাইপটা কি জিনিস ব্যাখ্যা করব, সমস্যা নাই। তবে এখন আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন তৈরি করতেছি, তাই নয়? তাহলে এখন আমরা দেখব জাস্ট ড্রপ ডাউনে দুইটা জিনিস আছে ভাই। রিজার্ভেশনটা কি যে আল্লাহ জানে, অপশন যেহেতু এটা অটো সিলেক্ট করা ছিল এটাই থাক। আমাদের এরকম টেন্ডেন্সি থাকে না? ওকে, এরপরে দেখেন ক্যাম্পেইনের অবজেক্টিভ। আচ্ছা, অবজেক্টিভ এই কথাটার অর্থ হচ্ছে উদ্দেশ্য। অবজেক্টিভ শব্দটার অর্থ কি? উদ্দেশ্য। অ্যাডটা আমি কোন উদ্দেশ্যে রান করতে চাই। ফেসবুক এরকম 6টা উদ্দেশ্য আমাদেরকে দিয়ে দিয়েছে। কয়টা উদ্দেশ্য? একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এনগেজমেন্ট, একটা হচ্ছে লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। অ্যাওয়ারনেস, এখন দেখেন তো স্যার, এইটা মডেল আমরা পড়াশোনা করছিলাম না? এতে কি অ্যাওয়ারনেস বা অ্যাটেনশন। তো নতুন কোনো ব্র্যান্ড যখন বাজারে আসবে তখন একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, তাকে মানুষকে জানান দিতে হবে আমি এসেছি, অন্য ব্র্যান্ডদেরকে দামায়া দিতে আমি এসেছি না দমায়া দিতে এসেছি, আমি কেন্দ্রে দিতে আসি নাই, আমি অন্য ব্র্যান্ডদেরকে দমায়া দিতে আসছি। এই যে একটা অ্যাওয়ারনেস তৈরি করবে, মানুষের ভিতরে একটা আইডেন্টিটি তুলে ধরবে, মানুষের কাছে সবচাইতে বেশি পৌঁছবে, এরকম কোনো লক্ষ্য যদি থাকে তখন আমরা কি করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে সিলেক্ট করব। এরপরে দেখেন ট্রাফিক। আচ্ছা, অ্যাওয়ারনেসটা কিসের জন্য ভালো? এটার উপরে যখনই আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, জয় কাজ করা বাদ দিয়ে এদিকে খেয়াল করেন। অ্যাওয়ারনেস যখনই করতেছে কি হচ্ছে? শো ইয়োর অ্যাডস টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে কি বললাম আমি? অ্যাওয়ারনেস মানে অ্যাটেনশন নেবে কার? পিপুলের। এরকম যদি কোনো চিন্তাধারা থাকে আমরা কাকে সিলেক্ট করব? অ্যাওয়ারনেসকে। নিচে কি বলতেছে? গুড ফর কিসের জন্য ভালো? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এই ব্যাপারগুলা, এগুলার জন্য এই অবজেক্টিভটা বেশি ভালো কাজ করবে। তারপরে ট্রাফিক মানে কি? লোক সমাগম হওয়া, তাই নয়? সমাগম হওয়া তার মানে নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে মানুষজন জমায়েত হওয়া, এটাকে আমরা কি বলে থাকি? নর্মালি ট্রাফিক বলে থাকি। তো ট্রাফিকটা আসে কোথায়? মানুষজন ভিজিট করে কি? ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইট যে মানুষজন ভিজিট করে, এই ভিজিটরদেরকে বলা হয় হচ্ছে ট্রাফিক। এখন আমার ওয়েবসাইটটা অধিক পরিমাণে মানুষ দেখুক, এরকম কোনো কার্যকলাপ যদি আমি চালাতে চাই তাহলে আমাকে কি সিলেক্ট করতে হবে? ট্রাফিক সিলেক্ট করতে হবে। আচ্ছা, সেন্ড পিপুল টু এ ডেস্টিনেশন, একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পাঠানোর জন্য, সাচ অ্যাজ ইয়োর ওয়েবসাইট হতে পারে, সেটা অ্যাপস হতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক কোনো ইভেন্টে পাঠানোর জন্য আপনি ট্রাফিক এই অ্যাডটাকে কি করে দিতে হবে? এই অবজেক্টিভটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এনগেজমেন্ট, আপনি আপনার পেজে বেশি বেশি মেসেজ চান, আপনার পোস্টে লাইক কমেন্ট চান, সেটার জন্য আমরা কি করব? এনগেজমেন্টটাকে। লিড, এখন বিভিন্ন ধরনের কোম্পানি আছে, বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, বিশেষ করে B2B, বিজনেস টু বিজনেস যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সদেরকে কালেক্ট করার জন্য লিড নামক অ্যাড চালাতে হয়। বিজনেস টু বিজনেস ফর্মুলাটা আপনারা বুঝেন? B2B বুঝেন? কে বলতে পারবে দেখি? এটা জানার কথা। আচ্ছা, ম্যানেজমেন্টের স্টুডেন্ট নাকি? ওকে, ব্যাপারটা হচ্ছে যে একটা বিজনেস, যেমন ধরেন গার্মেন্টস একটা বিজনেস, তাই না? যারা পোশাক তৈরি করে একটা বিজনেস, আবার সুতার ফ্যাক্টরি এটাও একটা বিজনেস। এখন যারা সুতার ফ্যাক্টরিতে কাজ করে তারা কি করবে? যারা গার্মেন্টস যারা কাপড় তৈরি করে তাদেরকে খোঁজার চেষ্টা করবে না? তাহলে সে কি ধরনের লিড চালাবে? অ্যাড চালাবে, লিড অ্যাড চালাবে।
সে কাদেরকে খুঁজে বের করবে? গার্মেন্টস ব্যবসায়ীদেরকে খুঁজে বের করবে, তাদের এমডিকে খুঁজে বের করবে, তাদের সিইওকে খুঁজে বের করবে, বা তাদের উপরদস্ত কোনো কর্মকর্তাকে খুঁজে বের করবে যারা কি করে, প্রোডাক্ট কেনা বেচা করে, তাদেরকে টার্গেট করবে, ঠিক কিনা? তো এই নির্দিষ্ট কোনো পিপুলের, কোনো বিজনেসের এই অ্যাসেটগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের কি করা লাগে? কি করা লাগে? লিড অ্যাড চালানো লাগে। অ্যাপ প্রমোশন, অনেক সময় দেখেন না বিভিন্ন গেম দিয়ে বলে ইনস্টল নাও, লেখা ওঠে না, অ্যাড আসে না, এরকম। বিশেষ করে যখন ক্লাস অফ ক্ল্যান গেম ছিল, তারপরে ফ্রি ফায়ার ছিল, প্রচুর পরিমাণে আসতো না? আসতো। তো অ্যাপ প্রমোশন করানোর জন্য আমরা অ্যাড রান করতে পারি। আর সেলস যেটা, সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টকে সেল করার উদ্দেশ্যে যে ক্যাম্পেইনটা রান করবেন, অলরেডি আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি মানুষের কাছে আছে, আপনার অলরেডি একটা নির্দিষ্ট ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, তারপরে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্সের সাথে এনগেজমেন্ট আছেন আপনি। এখন আপনি সেলস ক্যাম্পেইন চালান, রিমার্কেটিং করেন, তারা আপনার প্রোডাক্টগুলোকে কি করবে? পারচেজ করবে। তো আমরা আপাতত অ্যাওয়ারনেসটাই শুরু করব। ওকে, আমরা আমাদের ব্র্যান্ডটাকে বাড়াতে চাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে আমি বলবো কন্টিনিউ। এরপরে এখানে দেখেন একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, দেখেন এখানে এটা কি? ক্যাম্পেইন লেভেল। লেভেলগুলো একটু বুঝবেন। এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। এই ক্যাম্পেইন লেভেলের জন্য, এই ক্যাম্পেইন লেভেলের জন্য নিচের এই অংশটুকু, নিচের এই অংশটুকু, নিচের এই অংশটুকু কি স্যার? এই ক্যাম্পেইন লেভেলের সেটিংস। কার? ক্যাম্পেইন লেভেলে যে সেটিংসগুলো আছে তার সেটিংস হচ্ছে নিচের এই অংশটুকু। আমি যখন যে লেভেলটাকে সিলেক্ট করব, তাহলে ক্যাম্পেইন, প্রথমে নাম দিতে হবে, আমরা দিব হচ্ছে মাই ফার্স্ট ক্যাম্পেইন, মাই ফার্স্ট ক্যাম্পেইন। এখানে দেখেন বাইং টাইপ, আমরা ওই যে সিলেক্ট করে আসছিলাম অকশন, এখানে কি আছে? অকশন। ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা সিলেক্ট করে আসছিলাম কি? অ্যাওয়ারনেস, এখানে অ্যাওয়ারনেস দেখাচ্ছে। এরপরে দেখেন বাজেট। এখন আমরা এই বাজেট স্ট্র্যাটেজি আছে, এখানে দেখেন বাজেট স্ট্র্যাটেজি দুই ধরনের। লেখেন বাজেট স্ট্র্যাটেজি কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের বাজেট স্ট্র্যাটেজি? কয় ধরনের? এখান থেকে দেখেন একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। তো অ্যাডসেট বাজেট যদি আমি দেই তাহলে সেটা এই লেভেলে দেখাবে, আর ক্যাম্পেইন বাজেট যদি আমি দেই তাহলে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট এর বাজেট, আমরা এটা ব্যাখ্যা করব কখন ক্যাম্পেইন বাজেট ব্যবহার করব, কখন অ্যাডসেট বাজেট ব্যবহার করব। তো দেখেন বাজেট স্ট্র্যাটেজি কয় ধরনের? একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। তো আমরা আপাতত আমাদের সিলেক্ট ছিল কোনটা? অ্যাডসেট সিলেক্ট ছিল, আমরা এই অ্যাডসেটেই দেব বাজেটটা। কোথায় দেব? অ্যাডসেটেই দেব। তারপর নিচের দিকে আসেন, এখানে এবি টেস্ট বলে একটা অপশন আছে। আপাতত আমরা এটা জানছি না, তবে এবি টেস্টটা আমি বলে দেই যে দুইটা অ্যাডের মধ্যে বা দুইটা অ্যাডসেটের মধ্যে কোন অ্যাডসেট ভালো পারফর্ম করতেছে সেটাকে খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে কি? এবি টেস্ট। ক্লিয়ার? তাহলে এবি টেস্টটার কাজ হচ্ছে আমার যে অ্যাডটা সবচাইতে ভালো, বেশি পারফরমেন্স করবে, ওই অ্যাডটাকে সবচাইতে বেশি বাজেট প্রোভাইড করে দেওয়া। ক্লিয়ার? এরপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে যেগুলো পাবলিক রিলেশনশিপ, যেগুলো পাবলিকের সাথে কানেক্টেড, যেমন ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার, তারপরে পলিটিক্যাল ব্যাপার ট্যাপার, এই যে ব্যাপার স্যাপারগুলো আছে, এই ব্যাপার স্যাপারগুলো ফেসবুককে কি করে দেওয়া?
ইনফর্ম করে দেওয়া, না আদারওয়াইজ আপনার অ্যাড অ্যাকাউন্ট সহ আইডি কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এখানে দেখেন হাউজিং, এমপ্লয়মেন্ট, যেমন চাকরি বাকরি দেওয়া নেওয়া, তারপরে হাউজিং, বিশেষ করে অ্যাপার্টমেন্টের বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, সোশ্যাল ইস্যু যেগুলো সামাজিক কারণ, ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস যেগুলো আছে সেগুলো ফেসবুকে কি করে দেওয়া, অ্যানাউন্স করে দেওয়া। ওকে, তাহলে ক্যাম্পেইন লেভেলে আমরা দেখতেছি ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনের ডিটেইল, বাজেট স্ট্র্যাটেজি এবং এবি টেস্ট এবং স্পেশাল অ্যাড ক্যাটাগরি। ক্যাম্পেইন লেভেলে এই কয়টা জিনিস আমরা কি করতে পারি, সেটিং করতে পারি। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করলে আমাদেরকে নিয়ে চলে আসলো অ্যাড সেট। দেখেন ক্যাম্পেইনের পরে আমাদেরকে নিয়ে চলে আসলো কোথায়, অ্যাড সেটে নিয়ে চলে আসলো। আমরা এই জায়গাতে এসে এখন যেটা করব সেখানে লিখব মাই ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাড সেট, মাই ফার্স্ট অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখানে এসে দেখেন পারফরমেন্স গোলস, পারফরমেন্স গোল কথাগুলোর টার্মগুলোর সাথে কি আপনার অপরিচিত তো মনে হয় না পরিচিত মনে হয়? পারফরমেন্স গোল, আপনি এটাকে একটু ব্যাখ্যা করেন তো, পারফরমেন্স মানে কি? পারফরমেন্স মানে কি? কার্যক্ষমতা নয়, কার্যকারিতা নয়, তাহলে কার্যকারিতা এটা, তাহলে কার্যকারিতা গোল তার মানে কি লক্ষ্য। আমার এটার কোন কার্যকারিতা আসলে আমি মনে করব যে আমার লক্ষ্য পূরণ হয়েছে। বলতেছে এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, অ্যাওয়ারনেস এর লক্ষ্যই তো থাকে সবচাইতে বেশি মানুষের কাছে পৌঁছানো। যত মানুষ আমার অ্যাড দেখবে আমার ব্র্যান্ডের আইডেন্টিটি তত বাড়বে। তাহলে এখানে বলছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লেস। মানে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড আপনার ভিডিওটা দেখছে অন্তত পক্ষে এরকম পিপুল আপনি খুঁজে বের করতে, মানে এটা লক্ষ্য অর্জন করতে চান, নাকি ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউ আপনার ভিডিওটা সবাই দেখবে এরকম, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। দেখেন we will try to show your ad people as many time as possible, আর একটা হচ্ছে we will try to show your ad to as many people as possible। তাহলে আমাদের লক্ষ্য কোনটা হওয়া উচিত? আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদের ইউনিক ভিউ প্রয়োজন, তাই নয়? তাহলে আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড এটাই রেখে দিলাম। এখন অন্য কোনো লক্ষ্য থাকলে থাকতে পারে, এখান থেকে পেজ চুজ করে দিতে পারে। আমার একটা বিজনেস পোর্টফোলিওতে যতগুলো পেজ আছে সবগুলোই এই ড্রপ ডাউনে কি করবে, শো করবে। আমার রেজার্ভেশনে একটা পেজ আছে, সে একটা পেজকে এখানে দেখাচ্ছে। সো আমাদের একটা পেজ অটো সিলেক্টেড আছে। কস্ট পার রেজাল্ট গোল সিপিআর, এটা আপনি দিতে পারবেন না। দ্য হাইয়েস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজি ডাজ নট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল, আমাদের এটার কি নাই, কস্ট পার রেজাল্ট গোল নাই। আমরা যদি এখানে বলে দিতাম, এই যে এই জায়গায় এসে যদি বলে দিতাম যে এই যে বাজেট ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি কি আছে, হাইয়েস্ট ভলিউম, হাইয়েস্ট ভলিউমের জন্য এখানে এরা কি বলতেছে যে কস্ট পার ক্লিক বলতেছে কি, দেখেন একটু পড়েন, অপটিমাইজ ইওর ক্যাম্পেইন ফর সার্টেন পারফরমেন্স গোল, ডোন্ট সেট এ কস্ট পার রেজাল্ট গোল। ঠিক আছে স্যার। এরপরে দেখেন আপনি এখানে কি বলছে, মেটা উইল এম টু স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট অ্যান্ড গেট মোস্ট 1000 ইমপ্রেশন ইউজিং দ্য হাইয়েস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজি। হাইয়েস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজিতে ও 1000 করে নিয়ে আসার চেষ্টা করবে পার ডলারে আর কি। তারপরে দেখেন এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। কীরকম, যে ধরেন আমি অ্যাড রান করলাম, 1 মাসের জন্য একটা অ্যাড রান করলাম, একজন ব্যক্তি একটা অ্যাড কয়বার দেখবে, 2 বার, তার মানে ও 2 বার দেখবে, প্রতি কয় দিনে, 7 দিনে আমার সেলস হবে কমপক্ষে
বলবেন যে প্রতি 4 দিনে বা প্রতি 3 দিনে অন্তত পক্ষে যেন 2 বার দেখে। ঠিক আছে স্যার, এখানে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে দিলাম যে আপনি অন্তত পক্ষে 3 দিনের ভিতরে 2 দিন একটা অ্যাড মানুষকে দ্বিতীয়বার দেখাবেন। একবার দেখলাম পরের বার দেখাবেন। এরপরে আসেন ভ্যালু রোল। এটা আমরা আপাতত কোনো ভ্যালু ক্রিয়েট করব না, যা আছে তাই। ক্রিয়েট ডাইনামিক ক্রিয়েটিভিটি আমরা দিলাম না। দেখেন এখানে আমরা কি বলছিলাম, বাজেটটা দিয়ে আসছি কোথায়, অ্যাড সেটের মধ্যে, তাই না? কোথায় বাজেট দেখাচ্ছে আমাদের, কোথায় দেখাচ্ছে? এই যে অ্যাড সেট লেভেলে এসে বাজেট দেখাচ্ছে, তাই নয়? আমি যদি এখান থেকে ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করতাম তাহলে ওই অপশনটা আর এখানে আছে, বাজেট সিলেক্টের ওই অপশনটা এখানে আছে। আর তার মানে আমরা ক্যাম্পেইন লেভেলে যদি বাজেটটা দিয়ে দেই তাহলে আমাদের অ্যাড সেটের মধ্যে আর বাজেট ফিল্ডটা শো করবে না। তাহলে আমরা যেহেতু এখানে বাজেট ফিল্ডটা দিয়ে আসছিলাম কার কাছে, কই গেল, ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি, এই যে এটাকে এডিট করেন, দিয়ে আমরা এখানে অ্যাড সেট বাজেট দিয়ে দিলাম। আবার দেখেন এখানে আমাদের বাজেটের ঘরটা চলে আসছে। তা ডেইলি বাজেট আমরা দিলাম হচ্ছে $2 করে। এখন দেখেন এরপরে যেটা আছে অ্যাড সেটের মধ্যে সেটা হচ্ছে শিডিউল। কি আছে? শিডিউল। তাহলে শুরু হবে কয় তারিখে? 16 তারিখ, সরি 20 তারিখে শুরু হবে। এবং এটার এন্ডিং টাইমটা আমরা যদি দিয়ে দেই তাহলে কাস্টম এটা শেষ হবে হচ্ছে ধরেন 23 তারিখে। তাহলে আমাদের শিডিউল, স্টার্টিং ডেট, এন্ডিং ডেট বলে দিলাম। আমাদের অ্যাডটা শুরু হবে 20 জুলাই, শেষ হবে কত? 23 জুলাই। তারপরে এখানে দেখেন বাজেট শিডিউলিং, এখানে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না আপাতত। এরপরে দেখেন অডিয়েন্স কন্ট্রোল বলে একটা অপশন আছে। তাহলে অডিয়েন্স সেগমেন্ট করে করে আমাদেরকে টার্গেট করতে হবে। এখানে কি করা লাগবে? অডিয়েন্স সেগমেন্ট করে। তাহলে অডিয়েন্সটাকে আমরা একটু ভাগ করে ফেলি, চলেন। তাহলে প্রথমে আমরা হচ্ছে যে সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন, সকল ক্যাম্পেইনের জন্য আমাদেরকে অডিয়েন্সটা এখানে সেট করা লাগবে। আমরা এটার উপরে ক্লিক করলে দেখেন দুইটা অপশন চলে আসবে। এক, মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন স্পেসিফিক লোকেশন, মানে ইউজ দিস কন্ট্রোল ইফ দেয়ার আর লোকেশন হোয়ার ইউর বিজনেস শুডেন্ট ডেলিভার অ্যাড। মানে আপনার এই জিনিসটা আমরা কখন ব্যবহার করব? ইউজ দিস কন্ট্রোল ইফ দেয়ার আর লোকেশন হোয়ার ইউর বিজনেস শুডেন্ট ডেলিভার অ্যাড, মানে আপনার বিজনেসের অ্যাড এই জায়গায় দেখানো উচিত নয়, এরকম যদি ফিল করেন, স্পেসিফিক কোনো লোকেশনও যদি দেখাতে চান, এটাকে ওপেন করে দিয়ে এখন আপনি বলেন কোন জায়গায় আপনি দেখাবেন। তাহলে লোকেশন আমরা বলে দিলাম বাংলাদেশ। এটা ইনক্লুড বাংলাদেশের ভিতরে আমরা অ্যাড দেখাবো না, ধরেন সাপোজ ময়মনসিংহ, আচ্ছা বাংলাদেশ এটা গেল। এটা হচ্ছে ইনক্লুড পিপল ইন দ্য ফলোয়িং লোকেশন, মানে এই লোকেশনের মানুষজন আপনার অ্যাড দেখতে পারবে। আর এক্সক্লুড পিপল ইন দ্য ফলোয়িং লোকেশন আমরা বলে দিলাম হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মানুষ কত কিলোমিটার জুড়ে দেখতে পারবে না, ধরেন আমরা বলে দিলাম যে 30 কিলোমিটার বা 50 কিলোমিটারের আশপাশের মানুষজন আমাদের অ্যাড দেখতে পারবে না। এরপরে দেখেন কই গেল, এটা সেভ করলাম হারাই গেল। ময়মনসিংহ আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে ধরেন এর 50 কিলোমিটারের এরিয়ার ভিতরে কোনো মানুষ দেখতে পারবে না, রিভিউ চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এখানে কি বললো? ইউর অ্যাড ক্যান বি শোন টু অডিয়েন্স ইন বাংলাদেশ। বাংলাদেশে এই অ্যাডটা সবাই দেখতে পারবে। ইউর অ্যাড শুডেন্ট বি শোন অডিয়েন্স ইন বাংলাদেশ। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের 50 কিলোমিটার জুড়ে কোনো মানুষ আমার এই অ্যাডটা দেখতে পারবে না। ওই এরিয়াতে যারা বসবাস করবে তাদের কেউই আমাদের এই অ্যাডটা দেখতে পারবে না। আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে একটা কন্ট্রোল আমাদের হলো।
আরেকটা আছে, আরেকটা কি, মাই বিজনেস অ্যাডভার্ট এইজ রেস্ট্রিক্ট, কোন বয়সের ছেলে পেলে অ্যাড দেখতে পারবে না। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের 18+ মানুষদেরকে দেখতে হবে, ধরেন 21 বছর বয়স, মিনিমাম তার বয়স হইতে হবে কি কত, 21 বছর, তাহলে ও আমার অ্যাড দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে। এরপর মাই বিজনেস রেস্ট্রিক্ট অ্যাডভার্টাইজ সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস ব্র্যান্ড, যেমন আমরা এটাকে ওপেন করে দিয়ে কোন ব্র্যান্ড মানে সার্চ অডিয়েন্স ডিটেল ইউ নিড টু এক্সক্লুড, যেমন আমি যদি বলি বাটা, আচ্ছা আরও অপশন আছে এখানে, মাই বিজনেস ডাজেন্ট শো অ্যাড টু ইটস ওন এমপ্লয়ি, আমরা ই লার্নিংয়ে জব করি, আবার আমরা অনেক সময় অ্যাড রান করে আমরা নিজেরাই অ্যাড দেখতে পাই, এখানে কস্টিংটা বেড়ে যায় না। তো এইটা ওন এমপ্লয়ি বলতে যারা এই পেজের সাথে সংশ্লিষ্ট আছে তারা কেউ অ্যাড দেখতে পারবে না। আর মাই বিজনেস রেস্ট্রিক্ট অ্যাডভার্টাইজিং টু সাম অডিয়েন্স টু প্রোটেক্ট, এটা আমাদের অফ রাখলাম, দরকার নাই। রিভিউ চেঞ্জ আমাদের বলে দিল, আমরা এটাকে অ্যাপ্লাই করে দিলাম, এটার কাজ শেষ। তাহলে অডিয়েন্স কন্ট্রোলও আমরা করতে পারতেছি এখান থেকে। তারপর দেখেন এটা গেল, এরপরে দেখেন এখানে লোকেশনটা অটোমেটিক্যালি বাংলাদেশ হয়ে গেছে, আর এক্সক্লুড হিসেবে ময়মনসিংহকে ধরে নিছে, তো বাংলাদেশি আমরা এখানে দিলাম, সারা বাংলাদেশ। তারপরে দেখেন নিচের দিকে আসেন, আসার পরে যদি আপনি দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জায়গায় এসে আমরা কি করব, যে প্লাস আইকন যেটা আছে না, বা এই যে এখানে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করলে কি কই নিয়ে যায়, আমরা এখানে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি না, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাদের বয়সটা করে দিতে হবে কত, 18 থেকে 20 পর্যন্ত বাদ হয়ে গেছে, 21 থেকে দিলাম আমরা। কত বছর বয়সের মানুষ দেখবে এখানে আমাদের বলে দিলাম 50, তাহলে যাদের বয়স 21 বছর তারা দেখতে পারবে, যাদের বয়স 50 তারা দেখতে পারবে, 21 বছরের নিচে 50 বছরের উপরে কেউ আমাদের অ্যাডটা দেখতে পারবে না। এরপরে দেখেন জেন্ডার, আমরা এখান থেকে জেন্ডারটাকে কি করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। তাহলে এখানে আছে মেন, ওমেন, আপনি যদি শুধুমাত্র ছেলেদেরকে দেখাতে চান তাহলে মেন, আপনি যদি শুধু মেয়েদেরকে দেখাতে চান তাহলে ওমেন, আপনি যদি সবাইকে দেখাতে চান তাহলে অল। তারপরে ডিটেল টার্গেটিং বলে আর একটা অপশন আছে, আমরা এখন এই জায়গা থেকে ডিটেল টার্গেটিং করতে পারবো, যেমন যারা হচ্ছে স্টুডেন্ট, এই যে দেখেন স্টুডেন্ট, এডুকেশন, ইন্টারেস্ট, তারপরে আমরা যদি বলি হচ্ছে ফ্রিল্যান্সিং আসবে না, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে আইটি, দেখেন আইটি লিখে সার্চ করলেই আচ্ছা, এরপরে হচ্ছে টেকনোলজি লিখে সার্চ করেন, তো এই জায়গাতে আপনি ডেমোগ্রাফি ধরে ধরে মানুষকে অ্যাড করতে পারবেন। এই যে এই জায়গা থেকে আপনি মানুষকে ধরে ধরে এই যে সার্চ বক্সে এখান থেকে আপনি ফ্রিল্যান্স, এই যে ফ্রিল্যান্সার ক্যারিয়ার, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে আপনারা এখান থেকে এগুলোকে অ্যাড করতে পারবেন। তারপরে এই জায়গা থেকে আপনি আরও অ্যাড করেন সেল বিজনেস, সো আপনি যে ক্যাটাগরির মানুষকে এখানে অ্যাড করতে চান জাস্ট ব্রাউজে ক্লিক করে আপনি ডেমোগ্রাফি ধরে ধরে, যেমন ডেমোগ্রাফির ভিতরে এডুকেশন, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার, তারপরে হচ্ছে ইন্টারেস্টের ব্যাপার স্যাপার, আরও অনেক কিছু আপনার এখানে থাকতে পারে। আপনি এই জায়গা থেকে এই যে ফিল্ডটা অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অফ বিহেভিয়ার্স, এই ফিল্ড থেকে আপনি জিনিসগুলোকে কমপ্লিটলি দেখতে পারবেন। কি ব্যাপার, কি করতেছেন আপনারা? বাঁধন, মিনহাজুল, কিছু পরামর্শ থাকলে দেন, গল্প করতেছেন কেন?
ওকে, তারপরে দেখেন আরও বেশ কিছু জিনিস আছে আমাদের এখানে। মোটামুটিভাবে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। প্লেসমেন্ট জিনিসটা আসলে কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে। প্লেসমেন্ট মানে হচ্ছে আমার অ্যাডটা কোন কোন জায়গায় দেখাবে। প্লেসমেন্ট মানে কি স্যার? আমার অ্যাডটা কোন কোন জায়গায় দেখাবে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা প্লেসমেন্ট বলতে পারি। তাহলে দেখেন আমরা যদি এডিট প্লেসমেন্টে ক্লিক করি, এক জায়গায় লেখাই আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আমরা ম্যানুয়ালি যদি চিন্তা করি, দেখেন কোন ডিভাইসে দেখাবে কোন ডিভাইসে দেখাবে না বলতে পারবেন। মোবাইলেও দেখাবে, ডেস্কটপেও দেখাবে। কোন প্ল্যাটফর্মে দেখাবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেড, মেসেঞ্জারও আমরা বলে দিলাম। তারপরে দেখেন এই যে প্লেসমেন্টগুলো দেখেন, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও রিলস। আপনার অ্যাডটা কোন জায়গায় দেখাবে রাইট কলামেও আমরা দিয়ে দিলাম। রাইট কলাম বলতে এই সাইডে দেখায় যেটা, এটা এখান থেকে করা যাবে না। ইনবক্স যাওয়া যাবে না। তারপর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখাবে, ইনস্ট্রিম অ্যাড ফর ভিডিওস অ্যান্ড রিলস। তারপরে সার্চ রেজাল্টে দেখাবে, অ্যাপস অ্যান্ড সাইটসে গিয়ে দেখাবে। এই যে এগুলো হচ্ছে প্লেসমেন্ট। কিন্তু আমরা যদি এই জায়গা থেকে, এটা কি ম্যানুয়াল প্লাস প্লেসমেন্ট, আমি এটা নিজে করে দিচ্ছি। কিন্তু আমি যদি বলি ফেসবুকের কাছে এই দায়িত্বটা দিয়ে দেই যে ভাই তুমি তোমার প্ল্যাটফর্মে যেখানে ভালো সে জায়গাতে আমার অ্যাডটা শো করাবা, তাহলে আপনি কি করে দিবেন? এই অ্যাড অ্যাডভান্টেজের এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি কি করবেন? নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে দেখেন আমরা অ্যাড লেভেলে চলে আসছি। এই জায়গাতে এসে আমাদের অ্যাড ক্রিয়েটিভটাকে তৈরি করা লাগবে। এই জায়গাটাতে এসে আমাদের কি করা লাগবে? অ্যাড ক্রিয়েটিভটা তৈরি করা লাগবে। তাহলে এখানে আমাদের এটা নাম দিয়ে দেই হচ্ছে মাই ফার্স্ট অ্যাড। এরপরে নিচের দিকে আসেন, অটোমেটিক্যালি আমার কি আছে এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইয়া করতে বলতেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করে দেয় এখান থেকে। আচ্ছা থাক, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলাম না, থাক। এখন দেখেন এই জায়গা থেকে এই যে অ্যাড সেটআপ, আচ্ছা অ্যাডের ফরম্যাট, এই ব্যাপারগুলো আমরা দেখব এখন। দেখেন অ্যাডের ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজেল, টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিওস, কালেকশন, এ গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু আ ফুল স্ক্রিন মোবাইল এক্সপেরিয়েন্সেস। বুঝতে পারছি? এখান থেকে আমরা কি করব? ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, অলরেডি আমার পেজে কোনো পোস্ট কন্টেন্ট করা আছে সেটাকে আমি এখানে ধরায় দিতে পারি। তো আমি যদি এটা ইউজ করি তাহলে দেখেন কি হয়। জাস্ট এখান থেকে আমার কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। এই যে কন্টেন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। কন্টেন্ট সিলেক্ট করা মাত্রই দেখেন ধপ ধপ করে আমাদের দুইটা ইরর, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইরর ধরে ফেলছে, 10টা ইরর, 11টা ইরর। কি ইরর ধরছে আমরা পরে দেখতেছি, আগে ধরে শেষ করুক। কি বলতেছে দেখেন, ফেসবুক ইওর অ্যাড ওন ডেলিভার, কয়টা প্লেসে শো করবে না? 17টা প্লেসেই শো করবে না। কেন শো করবে না? কেন শো করবে না? তার কারণ হচ্ছে এই যে ইমেজটা আমাদের ছিল সেটা কি ছিল না? আচ্ছা অন্য পোস্টটা আছে কি করা, দেখি আমাদের
এক্সিস্টিং কন্টেন্ট, সিলেক্ট পোস্ট। আমাদের একটাই পোস্ট করা আছে, তাই না? আমাদের একটাই পোস্ট করা আছে। সো আমাদের এই এক্সিস্টিং পোস্ট না আমরা সরাসরি কন্টেন্ট দেই এখান থেকে। সো কন্টেন্ট দিলাম। তাহলে আমাদের প্রথম কি লাগবে স্যার? আমাদের ওয়েবসাইটের ইউআরএল লাগবে। ধরেন ওয়েবসাইটের ইউআরএল দিলাম হচ্ছে nextzoto.site, ডিসপ্লে লিঙ্ক। ওকে, এরপরে দেখেন এখান থেকে একটু খেয়াল করে আসেন। প্রথমে যেটা সেটা হচ্ছে আমার নাম, তারপর ইসমাইল, তারপরে দেখেন পার্টনারশিপ অ্যাড, তারপরে হচ্ছে আমাদের আইডেন্টিটি। আইডেন্টিটিটা হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে? ফেসবুক পেজ থেকে। এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে, আপনারা পেজে কানেক্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাড, আমরা অ্যাড ক্রিয়েট করতেছি। অ্যাডের ফরম্যাট কি ধরনের? সিঙ্গেল ইমেজ অর সিঙ্গেল ভিডিও। তারপরে আমরা চলে আসব নিচের দিকে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা হচ্ছে কি, আমি আমার একটা ওয়েবসাইটে তাকে পাঠাবো। যেমন ইউআরএল প্রিভিউ যদি করতে চাই, দেখেন অ্যাকাউন্ট সাসপেন্ডেড দেখাচ্ছে, কারণ আমার কি এই যে nextzoto.site, এটা এর ডোমেন হোস্টিং এর মেয়াদ কি হয়ে গেছে স্যার? এক্সপায়ার্ড হয়ে গেছে। তারপরে দেখেন ডিসপ্লে লিঙ্ক আমরা দিলাম না। চুজ মোবাইল অ্যাপ, আমরা এখান থেকে বলে দেব হচ্ছে হোয়াটসঅ্যাপ, অথবা আমরা এখান থেকে বলে দিতে পারি কল, অথবা হচ্ছে আমরা এখান থেকে বলে দিতে পারি হচ্ছে মেসেজিং অ্যাপ। আমরা মেসেজিং অ্যাপ মেসেঞ্জারটাকেই সিলেক্ট করে রাখছি, আর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারি, শুধু মেসেঞ্জার সিলেক্ট করে রাখলাম। ওকে, আর কি আছে স্যার? নিচের দিকে এসে এখন আমাদের অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। সো অ্যাড ক্রিয়েটিভ আমাদের কি ধরনের অ্যাড? ইমেজ। তো আমরা বলেছিলাম কোনো অ্যাড রান করার জন্য আমাদের ইমেজের সাইজ কত হওয়া দরকার? 1080 বাই, তাহলে আমরা ক্যানভাতে চলে যাব। তারপরে ক্রিয়েট কাস্টম সাইজ 1080, আমরা এখন এখান থেকে একটা ইমেজ নেব। নিলাম এটা, তাই না? দিলাম এটা। এখানে আমি আমার ছবি দিয়ে দেই, সমস্যা কি ভাই? আমি কি গরিব নাকি? নিয়ে নিলাম আমার ছবি। এখানে বলে দিলাম হচ্ছে রেজা এসইও পেজ 1@gmail.com। হ্যালো, আচ্ছা ফোন নাম্বার যা আছে তাই থাকুক। ফোন নাম্বার যা আছে তাই থাকুক। ওকে স্যার, আমরা এখন এই যে একটা কালার আছে ক্যানভার, এটাকে ডিলিট করে আমরা নিজেরাই এখানে একটা এলিমেন্ট দিতে পারি।
থাক, সমস্যা নাই। ধরুন আমরা এটা বানাইলাম, আমরা এখন এটাকে ডাউনলোড করলাম। কল আইকন এটাও দিছে ও। আমরা এটাকে ডাউনলোড করি। প্রো উইজেট চলে আসছে, যার কারণে ডাউনলোড হচ্ছিল না। ডাউনলোড হওয়া শুরু করছে। 1080x1080 টোটাল জিনিসটাকে আবার আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি আবার কি করবেন, আর একটা ভিডিও বানাবেন রিলসে দেওয়ার জন্য। তো এটার জন্য আমাদের আবার কোথায় যাইতে হবে, ভিডিওসে চলে যাব আমরা। ভিডিওসে গিয়ে আমরা এখানে বলবো হচ্ছে কাস্টম সাইজ 1080 আচ্ছা আমরা ভিডিও সাইজটা নেই, তো এই যে 1080x1080 পিক্সেল ভিডিও সাইজ। ফ্রি এটাই ধরে নিলাম, ঠিক আছে। এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমাদের যেটা আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে টোটালটাকে আমরা এখন হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। যা আছে এতটুকুই অংশ, এটাকে আমরা এখন ডাউনলোড করে নিলাম। তাহলে আমাদের ভিডিও ডাউনলোড হলো, অডিও ডাউনলোড হলো। আমাদের একটা ভিডিও লাগবে, কেন লাগবে, কারণ আমরা ভিডিও জায়গাগুলোতে যদি অ্যাড দেখাতে চাই আমাদের 5 সেকেন্ডের একটা ভিডিও লাগবে। আমরা সেটা করে নিলাম। নিয়ে এখন আমরা চলে গেলাম আপলোডে। আমরা কি করব, আপলোড করব। আমাদের ভিডিওটাকে আপলোড করি, সরি ইমেজ যেটা আমরা বানাইলাম এটাকে আপলোড করলাম। তাহলে আমাদের অ্যাড ক্রিয়েটিভ এটা ডিজাইন হয়ে গেল। ওকে, এখন দেখেন মোটামুটিভাবে কয়টা প্ল্যাটফর্মে গিয়ে দেখাবে, অরিজিনাল 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 সব প্ল্যাটফর্মগুলোই ঠিকঠাক আছে। আমরা নেক্সট করব। এরপরে হচ্ছে আমাদের এখানে টেক্সট দিতে হবে। কি দেওয়া লাগবে স্যার, টেক্সট। তাহলে আমরা একটু টেক্সট নিয়ে নেই। রাইট আ অ্যাড টেক্সট ফর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমরা একটা অ্যাড এখান থেকে নিয়ে নেব। ধরেন এই যে অংশটুকুকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে নিলাম আমরা। নিয়ে এই টেক্সটটুকুকে আমরা কোথায় দিয়ে দেব, আমাদের এই টেক্সট ফিল্ডে দিয়ে দিলাম। টেক্সট ফিল্ডে দিয়ে দিলাম। দুইটা ফিল্ড তৈরি করব আমরা। একটা ফিল্ড নিলাম আমরা, এখানে দিলাম, আর একটা অ্যাড অপশন নিয়ে আমরা এই টেক্সটটাকে দুইটা জায়গাতে অ্যাড করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এখন দেখেন কয় জায়গাতে আমাদের এই প্রবলেমটা এখন দেখাচ্ছে। এই যে অ্যাডটা দেওয়ার পরে স্কোর কত হয়ে গেছে, ক্যাম্পেইনের স্কোর 92।
এখানে আমাদের 9টা জায়গাতে অ্যাডটা কি করবে না, শো করবে না। তো আমরা এই ইরোর উপরে ক্লিক করব, ইরোর উপরে ক্লিক করে আমরা প্লেসমেন্টগুলোকে এখন ঠিক করব। কোথায় যাব, যে দেখি অ্যাড প্রিভিউতে গিয়ে এটাকে প্রিভিউ করলাম আমরা। এরপরে দেখেন কোন কোন জায়গায় প্রবলেম করতেছে 8টা পয়েন্টে। সো আমরা এই 8 পয়েন্টটাকে ডুপ্লিকেট অ্যাড করে কাজ করা যেতে পারে। অবশ্য আমরা এখন এটাকে সলিউশন করব। সো এটাকে অ্যাডভান্স প্রিভিউতে চলে যাব। যে জায়গাটা প্রবলেম করবে সেই জায়গাটাতে আমরা এখন কি করব, 4টা জায়গায় প্রবলেম করতেছে, 5টা জায়গায় যে জায়গাটা প্রবলেম করতেছে আমরা ওই জায়গাটাকে ধরবো এখন। ইনস্টাগ্রাম ফিড এবং এই থ্রেড ফিড। একটু অপেক্ষা করি আমরা। একটা জায়গা, 2টা জায়গা, তাই না? আরো যত ভেরিয়েশন আছে সব ভেরিয়েশনগুলো এখানে শো করবে। আসছে নাকি? এই জায়গাটাতে আমাদের অ্যাডটা শো করতেছে না। এই জায়গায় গিয়ে আমরা কি করব, এক্সপ্যান্ড করব এটাকে। ফুল অ্যান্ড্রয়েড না দিয়ে আমরা এখানে হচ্ছে ফুল ব্যানার, আইওএস, অ্যান্ড্রয়েডে প্রবলেম করতেছে, পোস্ট লুপ এই জায়গায় প্রবলেম করতেছে, ফরম্যাটে প্রবলেম করতেছে, তাই না? তার মানে আমরা অ্যাডভান্স ভিউ দেখে নিলাম এখানে। দেখার পরে আমরা আর একটা কাজ করব এখানে, সেটা হচ্ছে এডিট মিডিয়াতে ক্লিক করব আমরা। এডিট মিডিয়াতে ক্লিক করার পরে আমরা অ্যাড করব হচ্ছে সি ওয়াল। অপশনগুলোকে সরাই ফেলছে এখান থেকে। ইনস্টাগ্রামে দেখি গিয়ে, ইনস্টাগ্রামের জন্য কিছু নাই, অ্যাকাউন্ট এইখানে আছে। একটু ওয়েট করেন। ছয়টা প্লেসমেন্ট, 11টা প্লেসমেন্টে যাচ্ছে। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে আরও বেশ কিছু জিনিস আছে। এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা যখন অ্যাড দেখি তখন কি লেখা ওঠে, চ্যাট ইন মেসেঞ্জার, তাই না? আমরা এখানে বলতে পারি যে কন্ট্যাক্ট আস ইন মেসেঞ্জার, কন্ট্যাক্ট আস ইন মেসেঞ্জার। তারপরে ডেস্টিনেশন হচ্ছে সেন্ড মেসেজ, আমরা সেন্ড মেসেজ দিয়ে রাখলাম। আর এখানে আমরা অটো কি দিতে পারি, চ্যাটিং দিতে পারি। এটা আপাতত কিছু জিনিস আছে অটোমেটিক্যালি দেওয়া, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, অথবা আপনি অটোমেটেড চ্যাট দিতে পারবেন। আর এরপরে ওয়েবসাইট ইভেন্ট সেটআপ, তারপরে হচ্ছে পিক্সেল টিক্সেল যেগুলো আছে সেগুলা। এটাকে প্রিভিউ অফ করে প্রিভিউ অন করে এখানে ইরর ধরলে ইররটার উপরে ক্লিক করলে আমাকে যে 4টা জায়গায় প্রবলেম করতেছে সে 4টা জায়গার ডেস্টিনেশনে নিয়ে চলে যাইতো, সে আমাকে নিয়ে যাচ্ছে না। এখানে আর একটা অ্যাড কপি ডিজাইন করে ভিডিও সিলেক্ট করা আছে, সুন্দর। আচ্ছা, ও আমাদেরকে একটা কথা বলতেছিল, দেখেন যে এখানে বলতেছিল যে যদি তোমার খুব প্রবলেম হয় তাহলে তুমি একটা অ্যাড কপি ডুপ্লিকেট করো। এই অ্যাডকে আমরা ডুপ্লিকেট করার পরে দেখেন সে জায়গা থেকে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। 4টা, আগে ছিল 9টা, হয়ে গেছে এখন কয়টা, 4টা প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেম হলে আপনারা অ্যাডকে ডুপ্লিকেট করে দিতে পারেন, সমস্যা নাই। এই জায়গাতে আমাদের একটা প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা কি, এটার উপরে ক্লিক করলে আমাদের যে 4টা ফিড
প্রবলেম করতেছে। ও আর একটা কাহিনী, প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমাদের তো ইনস্টাগ্রাম অ্যাড করা নাই, এই জন্য আমাদেরকে ওই ফিল্ডটাতে নিয়ে যাচ্ছে না। বুঝতে পারছি? আমরা একটা ভিডিও বানাই নিলাম না, এই ভিডিওটা আমরা রিলসে দেখানোর জন্য বানাই নিলাম 5 সেকেন্ডের, তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড না থাকার কারণে আমাদের এই দুইটা প্রবলেম দেখাচ্ছে। বুঝতে পারছি? এখন দেখেন মোটামুটি অল সেট ডান, আমরা টেক্সট দিলাম, ইমেজ দিলাম, অনেক কিছুই দিলাম। দেন আমরা এখন যদি খালি পাবলিশ করি, এই যে পাবলিশে ক্লিক করলাম, আমাদের কাছে এখন কার্ডের ইনফরমেশন চাইবে, টাকা পয়সার ইনফরমেশন চাইবে। কার্ডের ইনফরমেশন দিয়ে এখন নেক্সট করলে আমাদের অ্যাডটা কি হয়ে যাবে। তাহলে অ্যাড ক্যাম্পেইন বানানো দেখলেন, সর্বনিম্ন $3 বা $2। বুঝাতে পারছি স্যার? তাহলে না বুঝে বুঝে আমরা একটা ক্যাম্পেইন করলাম, আপনারাও আগামী দিন না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন করবেন। ঠিক আছে না ঠিক নাই?